আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আহমেদ রশিদ লালী। আজকে দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। 2015 সাল কেমন গেল পুঁজিবাজারের জন্য, অর্থনীতি কেমন গেল এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধেও কিছুটা আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে এই আলোচনার যোগ দিয়েছেন, আমাদের সাথে আছেন জনাব মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান অডিট কমিটি সাউথ বাংলা ব্যাংক। উনি পিপুলস লিজিংয়েও আছেন, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারও আছেন। ওনার পাশে আজকে আমরা পেয়েছি মোহাম্মদ ফোরকান উদ্দিনকে। হি ইজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং পুঁজিবাজার বিশ্লেষক, সুবক্তা। ওনার কথা অনেকে শোনে। আমি শুরু করতে চাচ্ছি মোয়াজ্জেম ভাই আপনাকে দিয়ে। আপনি জানেন যে আমাদের 2015 সাল শেষ হলো, 16 সাল শুরু হলো। আমরা খুব আশান্বিত 16 সাল নিয়ে। 15 সালটা কেমন গেল এবং 16 সালটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? পুঁজিবাজারের জন্য একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন যেটা বলে, সেটার খুবই অব্যবস্থাপনা ছিল বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। এটার পিছনে আমি বলবো যে রেগুলেটরস এবং কনসার্ন যে ইনস্টিটিউটগুলি, এদের মধ্যে দূরত্ব সৃষ্টি এবং প্রপার মনিটরিংয়ের ব্যাপক অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল। এই কারণে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলির বিভিন্ন রকম মিসম্যাচ এবং ফিনান্সিয়াল ইনডিসিপ্লিনটা প্রিভেল করছে খুব বড় আকারে। এটা একটা মূল বিষয় ছিল, যেটা আমাদেরকে 2016 সালে আমরা সংশোধনের যদি পদক্ষেপ সময় মতো না নিতে পারি, পুঁজিবাজারের উন্নতি আমরা আশা করতে পারবো না। দ্বিতীয়ত, কিন্তু মোয়াজ্জেম ভাই, আমি একটু যদি আপনাকে এই জায়গায় একটু বলি যে দেখেন 2015 সালে কিন্তু ব্যাপক আকারে এসইসি কিন্তু চেঞ্জ করেছে, অ্যামেন্ডমেন্ট করেছে, ইত্যাদি করেছে। এবং আমরা যদি বলি যে একটা রিকনসিলিয়েটিভ একটা ইয়ার ছিল 2015, যেখানে কিন্তু আমরা ব্যাপক আকারে কিন্তু একটা সময় জুড়ে আমরা ডিপ্রেসড মার্কেটও পেয়েছি, সেটা যেমন সত্য। এবং সেজন্য আমার কাছে মনে হয়, সেটার ব্যাপারে আপনি হয়তো আরও ভালো বলবেন, যে সমন্বয়হীনতা একটা কারণ ছিল। যে বিভিন্ন রেগুলেটর, আপনি যদি দেখেন আজকে বাংলাদেশ ব্যাংক, আমাদের যে বিইআরসি আছে, ইন্স্যুরেন্স রেগুলেটর আছে, ইডরা আছে, আপনি দেখেন, খেয়াল করেন 2015 সালে কি সুন্দর সুন্দর সিদ্ধান্তগুলো হয়েছে। একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ওনারা লাইসেন্স ক্যান্সেল করে দিল, অথচ এসইসির সাথে কথা বলার ওনারা পেল না, স্কোপ পেল না। এদিকে আবার দেখেন তিতাস নিয়ে কিন্তু একটা বিইআরসি সিদ্ধান্ত নিল, কিন্তু তিতাস যে লিস্টেড এবং তিতাসের একটা বোর্ড আছে, সভরেন একটা বোর্ড আছে, এবং সেখানে আপনি দেখেন এতগুলো ইনভেস্টর আছে, অথচ তারা স্টক এক্সচেঞ্জ অথবা এসইসি কে এই সিদ্ধান্তে রাখার কোনো কিছু তারা মনেই করলো না। আচ্ছা, এর উত্তরগুলি কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই আছে। আই ক্যান ভিজুয়ালাইজ দি থিংস দ্যাট আপনি যে বিষয়গুলি বলতে চাচ্ছেন, মূলত ইন্টিগ্রেটেড এফোর্টস বাই দি রেগুলেটরস অ্যাজ ওয়েল। এই যে লিঙ্কিং, আপনার সে একটা সফটওয়্যার বা দিলেই তো আর হবে না হার্ডওয়্যার না থাকলে। তো এখানে বিএসইসি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, স্টক ব্রোকার্স বলেন, অথবা ইডরা, স্টক এক্সচেঞ্জেস বলবো আমি, ইডরা এবং আদার রেগুলেটরস যারা আছে, তাদেরকে যার যে প্লাগ ইন যেখানে করা দরকার সেগুলি ফিড করতে হবে। এখন একটা যদি আনপ্লাগ থাকে, থিংস উইল নট মুভ, হ্যাঁ, ইট উইল নট ওয়ার্ক। আমি মনে করি 2015 সাল এরকম বাংলাদেশ ব্যাংক থেকে দি রাইট হ্যান্ড অফ দি ইকোনমি, এটা ভিভিড ছিল। এর অ্যাবসেন্সটা, এর যে নেগেটিভ রোলটা ছিল, এটা খুব ভিভিডলি প্রকাশ পাইছে। এবং ইদানিং আবার এই যে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি যায়নি অথবা চিঠি যাবে, ইটস এ কমিটমেন্ট বাই দি গভর্নমেন্ট যে নেক্সট 2 ইয়ার্সে এক্সপোজার লিমিট এভাবে সমন্বয় করার একটা সময় দিচ্ছে। তো ইট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দি গভর্নমেন্ট এবং এর চিঠি যায়নি। এরও যদি ইম্প্যাক্ট হয় মার্কেটে, ওই আমরা যাদেরকে ক্ষুদ্র ইনভেস্টর বলি, ওনারা কোথায় যাবেন? অবশ্যই, হ্যাঁ। সো এই যে ইনডিসিপ্লিনগুলি, এগুলি কিন্তু অত্যন্ত ইফেক্টিভ হইতে 2015-তে আপনার পুঁজিবাজারে। 16 সালটা কেমন দেখছেন? আমি মনে করি 2015-তে যে বিষয়গুলি হয়েছে, এগুলি যদি প্রপারভাবে অ্যাড্রেস করা যায়,
আমাদের যারা লিডার্স আছেন, এটা আমি মনে করি স্টক এক্সচেঞ্জ রিপ্রেজেন্টেড বাই ইটস চেয়ারম্যান, ইডরা, বিএসসিসি, বাংলাদেশ ব্যাংক, এবং একটা ফোরামও হয়েছিল, হ্যাঁ, উইথ অল দি অ্যাসোসিয়েশনস, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ওনাদের একটু অ্যাক্টিভ ভূমিকা যদি থাকে, থিংস আর পজিটিভ। এখন কিন্তু আমরা অত্যন্ত ভালোভাবে সমন্বিত হওয়ার একটা স্কোপ আছে এবং কম বেশি এতদিনে বুঝে ফেলছে, আর লার্নিং পিরিয়ডে নাই। কিন্তু বলা হচ্ছে 2016 টেক অফের সময়। আই বিলিভ সো, আমি সেটা থ্যাংক ইউ। সো হি বিলিভস 2016 অ্যাজ টেক অফ টাইম। আমি আপনার কাছে আসতে চাচ্ছি ফোরকান ভাই, যেটা যেমনটা বললেন মোয়াজ্জেম ভাই যে কিছু কনফ্লিক্ট ছিল, সমন্বয়হীনতা ছিল। আমরা এই অনুষ্ঠান থেকেও বলেছি, আপনিও বলেছেন, প্রায়শই এই কথাটা এসছে। 2016-তে আপনি কি রকম দেখতে চাচ্ছেন এই জিনিসগুলো উত্তরণের পরে? Okay. 2016 should definitely very perspective for the capital market. তো আমরা এক এক করে বলতে পারি তার রিজনটা কি। প্রথম রিজন হলো ইকোনমি অফ দি কান্ট্রি। দি ফার্স্ট কোয়ার্টার অফ 2016, ফার্স্ট কোয়ার্টার অফ 15-16 was not that much good. It's been because of, দেখেন আমরা যদি দেখি যে আমাদের রেমিটেন্স গ্রোথ কিন্তু কম্পারেটিভলি একটু কমেছে। মানে জুলাই সেপ্টেম্বর 2015-র কথা বলছি। গ্রোথ কমেছিল, ফরেন রেমিটেন্সের গ্রোথ কমেছিল, এক্সপোর্টের গ্রোথ কমেছিল। এখন প্রশ্ন হলো আমাদের দেশের ইকোনমির যে সাইজ, সো ইকোনমিতে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনাল ডিমান্ড নির্ভর একটা ইকোনমি কিন্তু আমাদের, যদিও আমাদের ইন্টারনাল ডিমান্ড কিন্তু অনেক বড়, তথাপি মানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ইন্টারনাল ডিমান্ড বাড়ছে, তার পাশাপাশি আমি যদি এক্সপোর্টের জায়গাটাকে আরও বেশি কেয়ার করতে না পারি, বা এক্সপোর্টের জায়গা যদি আমার এক্সপোর্ট গ্রোথটা সত্যি এই কোয়ার্টারটা কী হয়েছে গভর্নমেন্ট বোধহয় এখনও প্রকাশ করেনি বা আমিও জানি না, যদি এটা ঠিকই একই রকমভাবেই থাকে সেটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। ইভেন ফরেন রেমিটেন্স কিন্তু আমরা আগের মতো করে গ্রো করবে এই এক্সপেকটেশান রাখাও আমাদের জন্য কঠিন, কারণ দি ওভারঅল মিডল ইস্টে অয়েল প্রাইস কমে যাওয়ার কারণে মিডল ইস্টের ইকোনমি কিন্তু স্পেশালি সৌদি আরবিয়া, আমি আজকে পেপারে দেখলাম $33 নেমে আসছে আপনার পার ব্যারেল পেট্রোলের দাম। তো আমার মনে হয় 2-1 ডিকেটের লোয়েস্ট, ইভেন $27 নেমে আসবে বলতেছে এরকম। তো এরকম সিচুয়েশানে থাকে, যদিও আমাদের একনেক কমিটিতে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে নেক্সট 6 মাসের $62 অথবা $63 পার ব্যারেল, আই ডোন্ট নো ফর ওয়াই। সো এখন দেখেন যদি তেলের দামটা যদি এরকম করে নেমে আসে তখন মিডল ইস্ট ইজ ইন ক্রাইসিস। সেই জায়গা থেকে আমাদের মেইন রেমিটেন্সের সোর্স কিন্তু সৌদি আরবিয়া, আমরা খুব ভালো করে জানি যে আমাদের মেইন রেমিটেন্সের যে সোর্সটা সেটা কিন্তু সৌদি আরবিয়া। তো সো ওই জায়গাটা থেকে আমরা খুব রেমিটেন্স আমরা পাবো, এরকম আগের চেয়ে আমাদের রেমিটেন্স গ্রোথ বাড়বে এই আশা করা ঠিক নয়, যদি না আমরা মার্কেটটাকে আরও বড় করতে না পারি, আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের যে মার্কেটটা এটাকে যদি বড় করতে না পারি, এখানে আমাদের একটা থ্রেট আছে। তাহলে ইন্টারনাল হ্যাঁ একটা জায়গায় আমাদের ভালো ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের একসময় এগ্রিকালচার বেজ ইকোনমি ছিল, বেশিরভাগ ছিল এগ্রিকালচার থেকে কন্ট্রিবিউশন, এখন কিন্তু এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটা একটু কমে এটা কিন্তু আসছে। এখন দেখেন ইকোনমির মেইন যে গ্রোথটা হচ্ছে, জিডিপির যে মেইন গ্রোথটা হচ্ছে সেটা কিন্তু পাইকারি আর খুচরা ব্যবসা থেকে। ইন্ডাস্ট্রি গ্রোথ, বড় ধরনের ইন্ডাস্ট্রি গ্রোথ কিন্তু আমাদের দেশে নাই। এখন এই বড় ধরনের ইন্ডাস্ট্রি গ্রোথ যদি আমরা ডেভেলপ করতে না পারি এবং ইকোনমি এটাকে আমরা যদি এরকমভাবে বলি যে আমাদের ইকোনমির ডেপথটা কম, কারণ যখনই আপনার পাইকারি এবং খুচরা ব্যবসার উপরে যখন ইকোনমি মানে ডিপেন্ড করে, ট্রেডিংয়ের উপরে যখন ইকোনমি ডিপেন্ড করে। ভাই আমি এই জায়গায় আপনাকে স্টপ করছি, এখান থেকে আপনি আবার শুরু করবেন। যেটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু 22% গত 4 বছর ধরে কিন্তু হাওয়ারিং করছে। তো কাজে এই জায়গা থেকে আমাদের উত্তরণ হতে হবে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। একটা দর্শক আছেন আমাদের সাথে, ওনার ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি সিরাজুল ইসলাম চিটাং থেকে বলছিলাম। জি স্যার, আমার প্রাজ্ঞাটা হচ্ছে যে দোষ করলো কোম্পানি কিন্তু খেসারের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমি ওয়েস্টার্ন মেরিন ইয়ার্ডের কথাই বলছিলাম স্যার। জি আচ্ছা, ধন্যবাদ। আপনার এইটুকুই প্রশ্ন ছিল? ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা এই প্রশ্ন নিয়ে মোয়াজ্জেম ভাইয়ের সাথে কথা বলবো। জি ফোরকান ভাই, আপনি যে জায়গায় ইকোনমির এই জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এক্সপোর্টের জায়গাটাকে এবং ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা যদি আমরা করতে না পারি, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে না পারলে 2016-এ আমরা যে আশাটা করছি সেই আশা ফুলফিল করা আমাদের জন্য কিন্তু কঠিন হবে। আরেকটা জিনিস এখন আমাদের যে প্রবলেমটা কোন জায়গায়, মেইন প্রবলেমটা হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, গ্যাস। সো এখন দেখা যাচ্ছে যে আপনি
$1 জিডিপি যদি আপনাকে জিডিপিতে যদি $1 কন্ট্রিবিউট করতে হয়, তাহলে শুধু ইনফ্রাস্ট্রাকচার খাতেই আপনাকে $8 বিনিয়োগ করতে হবে। সো এই যে রেশিওটা, এটা কিন্তু সেটা হচ্ছে না, যেটা এখন হয়তো $4 to $5 হচ্ছে। তো এটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। তো এখন 2016 আপনি দেখতে চেয়েছেন, এই কারণে আমি দেখতে চেয়েছি যে আমাদের এই এক্সপেরিয়েন্সগুলো 2015-এ আছে। সো এই এক্সপেরিয়েন্সগুলোকে যদি আমরা সাথে নিয়ে, গভর্নমেন্ট চেষ্টা করছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কাজ হচ্ছে, গভর্নমেন্ট আন্তরিক আছে, যদি এটাকে আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, তাইলে ডেফিনেটলি পুঁজিবাজার আমাদের ইকোনমির সাথে যদি আমরা রিলেট করি, তাহলে পুঁজিবাজার ডেভেলপ না হওয়ার কোনো কারণ নাই। আর বাংলাদেশ ইজ ইমার্জিং কান্ট্রি, এটা পুরান কথা আমি আবার নতুন করে বলতে চাই না। এবং ডেফিনেটলি এটা এখানকার মানুষও খুব পরিশ্রমী এবং এখানকার মানুষ প্রচুর উদ্যমী, যার কারণে দেশের ইকোনমি কিন্তু ডেভেলপ করছে। কারণ দেখেন, আপনার দেশে যতটুকু পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু প্রাইভেট সেক্টর থেকেই হচ্ছে। সো প্রাইভেট সেক্টরকে যতভাবে বেনিফিটেড করা যায়, সরকারি লেভেল থেকে ফ্যাসিলিটেট করা যায়, বেনিফিট না ফ্যাসিলিটেট করা যায়, সেটা কিন্তু করার চেষ্টা করতে হবে এবং গভর্নমেন্ট হয়তো করবে। এটা একটা ইস্যু। আর পুঁজিবাজারের দিকে আমি আরেকটা জিনিস বলবো, দেখেন স্টক, আমাদের এখানে যেসব স্টকগুলো আছে, সেই স্টকগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলছি যে আমাদের ভালো স্টক আসে না, ভালো স্টক আসে না। ভেরি আনফর্চুনেটলি আমাদের এখানে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, বিদেশি যেসব কোম্পানিগুলো আছে, স্পেশালি ধরেন ইউনিলিভারের বলেন, আমি ইউনিলিভারের কথাই একটা এক্সাম্পলে নিয়ে আসতেছি, এই ধরনের কোম্পানিগুলো কেন আমার মার্কেটে আসবে না? শেভরনের মতো কোম্পানি আমার এখানে ব্যবসা করবে, সে কেন বাংলাদেশ আমার মার্কেটে আসবে না? এবং আপনার ধরেন বড় বড় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, পৃথিবীর সব জায়গায়। প্রশ্ন হলো, আমার দেশের সমস্ত ক্রিম, সমস্ত কিছু খেয়ে আপনি আমার এখান থেকে প্রফিট নেবেন, আমার জনগণকে কিছু দিবেন না, সেটা কেন আমাদের সরকার হজম করছে? আই ডোন্ট নো। গভর্নমেন্ট উইল ডেফিনেটলি অ্যাড্রেস ইট। কারণ আপনি খেয়াল করে দেখেন, এইসব কোম্পানিগুলো, এই ধরনের মাল্টিন্যাশনাল যেসব কোম্পানিগুলো আছে, তার সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো ট্রান্সফার প্রাইসিং। কারণ একমাত্র যত বেশি ফরেন ট্রানজ্যাকশন থাকে, তত বেশি ট্রান্সফার প্রাইসিংয়ের সুবিধা থাকে। সরকার চেষ্টা করছে ট্রান্সফার প্রাইসিং কমাতে, মানি লন্ডারিং কমাতে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার রেগুলেটরি অব্লিগেশন যত বেশি বাড়বে, আপনি যখনই একটা কোম্পানি আইপিওতে আসবে, তার আরও 2টা রেগুলেটরি অব্লিগেশন বেড়ে যায়। একটা হলো পাবলিক, আর একটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই 2টা জায়গায় তার আরও জবাবদিহিতা বেড়ে যায় এবং সাথে সাথে গভর্নমেন্টের রেভিনিউর পরিমাণও কিন্তু বেড়ে যায়। আমরা যদিও মনে করি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুব অনেস্টলি ট্যাক্স পে করে, কিন্তু ইফ ইউ রিয়েলি ডিগ ইট আউট, দেন উইল সি যে আসলে কি হচ্ছে। সো সেই জায়গাগুলোতে যদি আমরা এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের পুঁজিবাজারের জন্য এটা খুবই ভালো হবে। ভালো স্ক্রিপ্ট শেয়ার হোল্ডাররা পাবে। যেমন আপনি খেয়াল করে দেখেন, বার্জার পেইন্ট আছে, দে আর ডুইং ভেরি গুড, ম্যারিকো আছে, এরকম মাল্টিন্যাশনাল কোম্পানি আরও আছে। সো এই জায়গাগুলোকে, আমাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে যদি আমরা 2016-এর মধ্যে বাধ্য করতে পারি, এখানে একটা জায়গায় আমি জানি না সরকার করেছিল বা বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছিল, কেন নিয়েছে, যে আগে একটা কথা ছিল যে 50 কোটি টাকার উপরে পেইড আপ ক্যাপিটাল যদি হয়ে থাকে, তাদেরকে বাধ্যবাধকতা হিসাবেই তাদেরকে কিন্তু স্টক মার্কেটে আনতে হবে। এই জায়গাটা কিন্তু উঠিয়ে দিয়েছে সরকার, আপনারা জানেন খুব ভালো করে। আমার কাছে এটা খুব লজিক্যাল মনে হয় না। যেখানে সরকারের লজিক ছিল এরকম যে তারা ফরেন ইনভেস্টমেন্টটা আসবে না, কিন্তু আমার কথা হলো যে ফরেন ইনভেস্টমেন্ট তো এটা উঠিয়ে দেওয়ার পরেও কতটুকু হয়েছে, এটা একটা ইস্যু। আর দ্বিতীয় কথা হলো, যদি আসেও, তাহলে আমি ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করব, কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে রেখে। যার কারণে আমার মনে হয় এই ইম্পোজটা যদি আমরা আবার করতে পারি, বা এটাকে হয়তো 50 কোটি না রেখে আরেকটু বড় কিছুতে নিয়ে যেতে পারি এবং বাধ্য করতে পারি যে আমাদের কোম্পানিগুলোকে আসতে হবে, তাইলে বোধহয় ডেফিনেটলি পুঁজিবাজারে 2016 সাল কিন্তু ভালো যাবে বলে আমি বিশ্বাস করি। 2016 সাল ভালো যাবে, আমরা সবাই বিশ্বাস করি। একটা ফোন আছে, তারপর আমি মজেম ভাইয়ের কাছে আসবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিরাং থেকে রিপন বলছিলাম। জি রিপন বলেন। হ্যাঁ, আপনাদের ওটিসি মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আছে, দীর্ঘদিন তারা কোনো কিছু, তাদের মুভমেন্ট নাই, কিছুই নাই, কিন্তু এখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, বাট আমরা কিছুই করতে পারছি না। আজ প্রায় 5-7 বছর এক একটা কোম্পানি আছে, কিছু কিছু ভালো ভালো কোম্পানিরা আমরা তখন শেয়ার কিনেছিলাম, কিন্তু কোনো তাদের মুভমেন্ট নাই। এখন আমরা কি করব? জি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমরা উত্তর নেব। মজেম ভাই, 2টা প্রশ্নের উত্তর, একটা ওয়েস্টার্ন মেরিনের ব্যাপারে আর একটা হলো যে ওটিসি মার্কেটের ব্যাপারে। যে উভয় প্রশ্ন কর্তা ওনারা যে প্রশ্নগুলি করেছেন, দর্শক, আমি বলবো যে কোম্পানির জন্য আপনারা সাফারিংস হচ্ছেন, যে কথাটা প্রথম প্রশ্নকারী করলেন। মূলত আমাদের দেশে যে আইপিওতে আসার প্রক্রিয়াটায় বিভিন্ন সংস্থা জড়িত থাকে, তার মধ্যে ইস্যুয়ার, যার কথা উল্লেখ করলেন ওয়েস্টার্ন মেরিন, ভাইটাল রোল প্লে করে থাকে। তো আমি আপনার সঙ্গে আমি অনেকটাই একমত, তবে এককভাবে ওই কোম্পানির উপরেও যাবে না, এটা আমাদেরও দায়িত্ব ছিল। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন বা আদার রেগুলেটরস, এমনকি অডিট ফার্মগুলি অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রপার ওয়েতে অডিট করেছিল কি না, এটাও একটা প্রশ্ন থাকে। তদুপরি আমরা আপনাদের উদ্দেশ্যেই বলবো, আমরাও আপনাদের মতোই ইনভেস্টর,
আরও একটু দেখে শুনে বুঝে ইনভেস্ট করলে বোধহয় ক্ষতির সম্ভাবনা কমানো যায়। একেবারে কমানো যাবে না, তবে কমানোর কিছু পথ আছে। দেখেন, আমরা যারা মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ ফার্মগুলি আছে, আমাদের কিন্তু এখন একটা ক্রিপল অবস্থা যাচ্ছে। এটা কিন্তু 5 বছর আগে আমরা ফোরসি করতে পারিনি অনেকেই। বর্তমানে যে ব্রোকার্সদের যে অবস্থা অথবা মার্চেন্ট ব্যাংকগুলি কিন্তু অলমোস্ট ডিমিনিশিং পর্যায়ে চলে গেছে। শুধু ইনস্টিটিউশনাল সাপোর্ট সহ যে কয়েকটা আছে ওরা একটু সার্ভাইভ করতেছে, বা ওদের ব্যাকবোনটা যেহেতু একটু ভালো আছে। আইসিবির মতো প্রতিষ্ঠান ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। আমি স্পষ্টভাবে বলছি, আইসিবির মতো প্রতিষ্ঠান ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত, এবং তারা মার্কেট ম্যানিপুলেট করে তারা বিভিন্ন স্ক্রিপ্টে ব্যবসা করে। এটা বিগত দিনেও হয়ে আসছে, ইদানিংও হচ্ছে। অতএব এই মার্কেটে এবং ওখান থেকে শোনা যায় যে আমি যেটা মার্কেট ইনফরমেশন, যে ইনসাইডার ইনফরমেশনটাও নাকি দিয়ে দেওয়া হয়। ইয়েস, ইট ইজ এই বিষয়গুলি হওয়ার কারণে দেখেন, বিভিন্ন আমাদের এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে 250টা ব্রোকারেজ ফার্ম, চিটাগংয়ে অলমোস্ট 140। এই ফার্মগুলির যে আগে একটা রুটিন যে একটা ছিল, এগুলি মেনটেন করতে গিয়ে যে কস্ট আসে, এটা হিউজ কস্ট বার্ডেন হয়ে গেছে। স্টক এক্সচেঞ্জগুলি তাদের রেভিনিউ মাইনাস হয়ে যাচ্ছে এবং আপনাদের ফান্ড মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু ইস্যুয়ার একটা ইস্যু নিয়ে আসার জন্য, ভালো ইস্যুয়ার, যেটা ফোরকান সাহেব বললেন, ভালো ইস্যুয়ার কিভাবে আসবে, আপনি ইস্যুয়ারের ট্যাক্সিংটা কিভাবে হচ্ছে, ভেরি হাই কস্ট টু কাম টু মার্কেট, এবং এটা রেগুলেটরের কিছু পদক্ষেপ যদি আরও জরুরি ভিত্তিতে না নেয় তাহলে হবে কি, ডিসকারেজড হয়। এবং 2014 সালে আসছে 19টা কোম্পানি আইপিওতে, 2015-তে কিন্তু আসছে মাত্র 10টা। অতএব 2016-তে কয়টা এক্সপেক্ট করতে পারি? 6টা। আমি মনে করি কমাতে হবে। ওটিসি মার্কেটের ব্যাপারে আরেকটা প্রশ্ন ছিল, আমরা বিরতিতে যাব প্রথম পার্টে। সো ওটিসি মার্কেটের ব্যাপারে বোধহয় আমরা 2 এক্সচেঞ্জ থেকে প্রপোজাল গেছে এসইসির কাছে, এবং এসইসি এটাও প্রায় 6-7 মাস হয়ে গেছে। এসইসি সেটার উপরে চিন্তা ভাবনা করছেন এবং ওটিসি মার্কেটের উপরে একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। এসইসি ওইটা ডিসিশন নিয়ে সেটা জানায় দিলে পরে একটা পরিবর্তন আসবে। সো কাজে আপনি উত্তর দিলেন। তো ওটিসি মার্কেটের সমস্যা আমরা আশা করছি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। জি, থ্যাংক ইউ। আমি ফোরকান ভাই, একটা জিনিসের ব্যাপারে আমাদের সময় হয়তো 1-1.5 মিনিট আছে, বাট তারপর আমি কন্টিনিউ করব, যে আপনি যদি খেয়াল করেন যে আমাদের অফশোর যে ফান্ডিংটা হচ্ছে এই মুহূর্তে, 133টা কোম্পানি কিন্তু আমাদের এন্টারপ্রাইজগুলো অফশোর লোন নিয়েছেন, এবং দ্যাট অ্যামাউন্টস টু অলমোস্ট $1.88 বিলিয়ন। এখন এইটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অলমোস্ট 60% ইজ এক্সপোর্ট ওরিয়েন্টেড নয় এমন কোম্পানি, লাইক টেলিকম, লাইক আপনার সিমেন্ট, পাওয়ার, এই জাতীয় কোম্পানিগুলো কিন্তু অফশোর ফান্ডিং নিয়েছেন, এবং গার্মেন্টস। তো এই গার্মেন্টসটা ধরেন ওদের এক্সপোর্ট আর্নিংস আছে, দে আর সামওয়াট সেফ, কিন্তু এই কোম্পানিগুলো যারা নিচ্ছেন এই সেক্টরটা, বাকি সেক্টরগুলো, এরা কিভাবে যখন একটা রিপেমেন্টের সময় আসবে, তখন কি আপনি মনে করছেন না যে একটা ফরেন রিজার্ভ যেটা আমাদের 27.44 বিলিয়ন আছে ডিসেম্বর পর্যন্ত আমরা ফিগার্স, তো এই জায়গাটাতে আমরা কি মনে করেন আপনি, এই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে নেব। দর্শক মণ্ডলী, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মার্কেট ওয়াচে। আমরা ফোরকান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা ফোরকান ভাই আপনার কাছে শুনতে চাই। দেখেন, আমি একটা সিম্পল অ্যাকাউন্টিং, একেবারে খুব সিম্পল অ্যাকাউন্টিং, যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যেসব কোম্পানিগুলো আছে তারা যদি অফশোর ফাইন্যান্স নেয়, তাহলে ডলার টু ডলার পেমেন্ট হয়, খুব একটা ইম্প্যাক্ট কিন্তু হয় না, ডলার আসছে ডলার যাচ্ছে। কিন্তু যে কথাগুলো আপনি বললেন যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি নয়, টেলিকম সেক্টরের কোম্পানি, আদার কোম্পানি, এখানে পাওয়ার সেক্টরের কোম্পানি, পাওয়ার সেক্টর অলমোস্ট 16%। এক্স্যাক্টলি। এখানে যেটা হয়েছে, দুটো ক্ষতি হচ্ছে। প্রথম ক্ষতি হলো যে এগুলো যখন ইন্টারেস্টটা পেমেন্ট হচ্ছে, সেটা হয়তো এখন আমার লোকাল রেট থেকে একটু কমে পেমেন্ট হচ্ছে, এটা ঠিক আছে, বাট এই পেমেন্টটা কিন্তু আমার ফরেন কারেন্সি দিয়েই হচ্ছে।
এইটা, এবং যখন মেইন ফান্ডটা চলে যাবে সেটা ফাইন, একটা মেইন ফান্ড আসছিল, মেইন ফান্ড চলে যাবে, ওটা নিয়ে কোনো ইস্যু না। তো ইস্যু ইজ যে আমার যখন এই যে ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে, সেই ইন্টারেস্ট পেমেন্টটা কিন্তু আমার ফরেন কারেন্সিতেই করতে হচ্ছে। সো এটা ডেফিনেটলি একটা দেশের ফরেন রিজার্ভের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে ইন নিয়ার ফিউচার। আমি মনে করি যেসব এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো, আমি ব্যক্তিগত এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যেগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে এই অপরচুনিটিটা থাকা বোধহয় বুদ্ধিমানের কাজ, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয় না। এটা হলো এক নম্বর ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হলো, দেখেন এই যে ব্যাংকিং সেক্টর, আমাদের দেশে যে এতগুলো ব্যাংক, এই ফরেন, হ্যাঁ এখানে ব্যাংকিং সেক্টরে যারা আমাদের উদ্যোক্তা আছেন, যারা পরিচালক আছেন, ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন, একটা জায়গায় ওনাদেরকেও সতর্ক হতে হবে যে ওনারা যে স্প্রেডটা, ডিপোজিট এবং ল্যান্ডিংয়ের যে স্প্রেডটা, এই স্প্রেডটা ওনারা যদি আরও মার্জিনালাইজ করতে না পারেন, তাহলে এই ধরনের চ্যালেঞ্জ ওনাদেরকে আরও ফেস করতে হবে। কারণ এই স্প্রেডটাকে যদি মার্জিনালাইজ করা না যায়, আরও বেশি মার্জিনালাইজ করা যায়, কারণ তো রেট অফ ইন্টারেস্টটা ওদের কম, আমি যদি ইনফ্লেশনটাও ইম্প্যাক্ট দিয়ে দিই, তারপরেও কিন্তু আমার ইন্টারেস্ট রেট কম। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে আমি তো একজন উদ্যোক্তা, আমি যদি একটা ফরেন লোন নিয়ে থাকি, আমি তো আমার বেটার বেনিফিটের জন্য যেটা দরকার সেটা নেব। তাহলে এখানে কাজ করতে হবে দুইটা পক্ষে, একটা হলো সরকার আর একটা হলো আমাদের ব্যাংকিং সেক্টর। তাহলে সরকার কি করবে? সরকার ডেফিনেটলি নিরুৎসাহী করার চেষ্টা করবে ওই জায়গাগুলোকে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড নয়। আর ব্যাংকিং সেক্টরকে, তার ইন্টারেস্ট রেটটাকে যদি আরও মার্জিনালাইজ করা হয়, তাহলে আমরা লোকাল ফাইন্যান্সের দিকে কিন্তু আমরা ডেফিনেটলি ঝোঁকার চেষ্টা করব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার ওপিনিয়ন হলো যে এটা ডেফিনেটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস যেগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে এইটার যে মহা উৎসব চলছে সেটা বোধহয় বন্ধ করা উচিত, কারণ আদারওয়াইজ দেশ সাফার করবে। দেশ সাফার করবে, ফরেন কারেন্সির উপরে একটা চাপ আসতে পারে যদি আমরা এটার একটা এখন থেকে গাইডলাইন এবং প্রপারলি মনিটরিং না করি। এই মনিটরিংটা বিওআই এবং বাংলাদেশ ব্যাংক উভয়কেই করতে হবে লোন নেওয়ার আগে দিয়ে। দর্শক মণ্ডলী, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আবার ফিরে আসবো। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। লালি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম সুমন, আমি বগুড়া থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি বলছিলাম কিছুদিন আগে আইসিবি থেকে বলতেছিল যে ওই যে নেগেটিভ ইকুইটি যাদের আছে 5 বছরের লোনের ইন্টারেস্টটা মানে ইয়া করে দিবে, মাফ করে দিবে, তাহলে ওরা একটু পজিটিভ আসতো। এবং আইসিবি তো অনেক বড় প্রতিষ্ঠান, তাহলে এখান থেকে আমাদের অনেকেই পারচেজিং পাওয়ার চলে আসতো, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী অনেকে উপকার হইতো। কিন্তু এটা যে সুদ মওকুফ করে দিবে, এটা কি আইসিবি বলেছিল কি এরকম কোন? হ্যাঁ, একবার এরকম কথাবার্তা টিভিতেও আসছিল, পেপার পত্রিকাতেও আসছিল, কিন্তু কোনো কারণে এটা আবার ওই ফাইলটা চাপা পড়ে গেল, কেন জানি না। এই ব্যাপারে একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, এই ব্যাপারে আমি যদি সরাসরি আপনাকে বলি, এই ব্যাপারে আমার একেবারেই জানা নাই যে এরকম সুদ মওকুফ করবে 5 বছরের জন্য, সেটা জানা নাই। তবে হ্যাঁ, যেটা সরকারি তরফ থেকে এসিসি যেটা করেছিল সেটা ছিল এই যে আপনাদের যে লোনগুলো আছে সেটা একটা কনসলিডেটেড অ্যাকাউন্টে রাখবে, ওইটার উপরে ইন্টারেস্ট চার্জ করবে না, এবং 900 কোটি টাকা যেটা আছে সেটা আপনাদেরকে দেওয়া হবে। সেটা 10 লাখ টাকার নিচের যে সকল বিনিয়োগকারীরা, ওনাদের জন্য সেটা করা হয়েছিল। কিন্তু এরকম মওকুফ করা হবে এইটা আমার নলেজে কিন্তু নাই, আমাদের জানা নাই। মজিম ভাই যদি জানা থাকে সেটা একটু আপনি বলবেন। লালি ভাই, আপনি অ্যাপ্রোপ্রিয়েট হইতে রিপ্লাই দিয়েছেন। ওই সময় ব্লক অ্যাকাউন্টে রাখার কথা, জি, এবং ওর পরে 10 লাখ টাকার নিচে যে বিনিয়োগকারী যারা আছেন ওনাদেরকে রিফাইন্যান্সিং করবে, এরকম একটা স্টেপ। আরেকটা ফোন আছে মজিম ভাই, আমরা সেই ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। জি দর্শক, আপনার নাম বলে প্রস্তুতি করুন। আমি আরিফুর রহমান বলছিলাম গাজীপুর থেকে। জি, আমরা এই রিসেন্টলি দেখছি আইটিসি একটা কোম্পানি আমাদের নতুন মার্কেটে আসছে। তো আসার পরে দেখা যাচ্ছে যে সে নেগেটিভ ইপিএস দিয়ে মার্কেটে আসছে, ভালো একটা 52-53 টাকা পজিশনে চলে গেছে। তো এই ধরনের খারাপ কোম্পানিকে কেন ওই মার্কেটে এলাও করা হচ্ছে, আমি এটা জানতে চাচ্ছিলাম। কিন্তু আপনি খারাপ কেন বলছেন? এটা নেগেটিভ ইপিএস যে কোম্পানি দেয়, সেই কোম্পানি কি খারাপ হয় কখনো? ভালো হয় কি না নেগেটিভ ইপিএস এর জন্য? জি জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমরা সেটার উত্তর খুঁজবো মজিম ভাই আপনার কাছে, তারপরে আমরা একটা প্রশ্ন রাখবো। জি আচ্ছা, মেইন দর্শক যে প্রশ্ন করলেন নেগেটিভ ইকুইটি মানে ইপিএস নিয়ে, যেটা 50+ ট্রেড চলছে, এটা তো আমরাই তো পার্টিসিপেট করতেছি। সো এই বিষয়টাও একটু চিন্তা করে দেখেন যে আমরা কেন করতেছি, করাটা ঠিক হচ্ছে কিনা। মানে আপনি সঠিকভাবে বলেছেন যে আমাদেরও কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব আমরা যদি আরেকজনের শোল্ডারে সেটা হবে না। আমার দায়িত্ব, আমি যখন বুঝছি যে ইপিএস এত নেগেটিভ, তারপরে এটা 50 টাকা আমি কেন কিনবো? হ্যাঁ, আমার বোধহয় এই ইপিএস নেগেটিভ হওয়ার পিছনে একটা অ্যাকাউন্টিং ফর্মুলা আছে, অথবা দ্যার ইজ এ গ্যাপ। হ্যাঁ, এটাও আপনারা একটু যারা এই কোম্পানিতে ইনভেস্ট করবেন একটু দেখে বুঝে করলে আপনারা বোধহয় ফিউচারে বেনিফিট হইতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই ইকুইটিটার কারণ মানে
এই পিরিয়ডে এই 3 মাসে ইপিএসটা নেগেটিভ কেন আসলো একটু রিসার্চ করলে আপনারা বেরিয়ে যাবে। জি, সো কাজে আমাদের সাজেশন হলো যে আপনাদেরও একটু দায়িত্ব নিয়ে একটু স্টাডি আগাইতে করা হবে। দরকার, এবং আপনি কেন সেটাতে আপনি কিনতে যাবেন এত টাকা দিয়ে, সেটা আপনার সিদ্ধান্তের বিষয়। আমি মজিম ভাই, জি সরি, আমি আরেকটা বিষয় বলতে চাইছি। দেখেন, প্রি আইপিও প্লেসমেন্টে 2008 সাল থেকে বেশ কিছু কোম্পানিতে অনেক বড় বড় ইনভেস্টর সহ ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ইনভেস্ট করেছিল। আমার হাউসেও অনেক বিনিয়োগকারীরা ইনভেস্ট করেছিলেন। তার মধ্যে ওয়ান অফ দি মেইন ফোকাস ওয়াজ জিএমজি এয়ারলাইন্স। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণপূর্বক আমি বলবো, এই জিএমজি এয়ারলাইন্স এবং এরকম আরও 2-4টা যারা ওই সময় পাবলিক ফান্ড এরকম ব্যবহার করে নিজেদেরকে পাহাড় সম করছেন, তারা গভর্নমেন্টের বিভিন্ন লবিংয়ে তারা শেল্টার পাচ্ছেন, এই বিষয়গুলি যেন ওনারা একটু দৃঢ়তার সঙ্গে দেখেন। অন্যথায় পাবলিক রাস্তায় নেমে কিন্তু ওনাদেরকে না, এটা একটা আমি আপনাকে বলি মজিম ভাই, এটা একটা বিশাল ব্যাপার, এবং এটা কিন্তু 2-4 দিন পর পরই আমাদের কাছে আসতে থাকে যে ভাই আমার জিএমজি টাকা, এই টাকাটা একটু উদ্ধার করে দেন, এটা করে দেন। এখন পয়েন্ট হলো যে এখানে যে এই প্লেসমেন্টগুলো নিয়েছিল, উনারা কিভাবে নিয়েছিল সেটাও একটা দেখার বিষয় আছে, এবং যারা এই টাকাটা নিয়েছে কমিশন তাদেরকে তখনকার দিনের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যেটা ইন রাইটিং দিয়েছিল সেটা আমরা জানি না যে কি ইন রাইটিং দিয়েছিল, বাট তথাপিও প্রশ্ন সে জায়গায় না। ইস্যু হলো যে টাকা তো নিয়েছে, অবশ্যই। সো টাকা যখন নিয়েছে এইটা ফেরত দেওয়ার ব্যবস্থা ইমিডিয়েটলি অন প্রায়োরিটি বেসিস করা উচিত, কারণ জিএমজির টাকা প্রচুর পরিমাণে টাকা আটকে আছে, এবং এই টাকাটা আমরা বলতে চাই যে যথাযথ ব্যবস্থা অথরিটিরা নেবেন এবং এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। অবশ্যই। এবং শুধু জিএমজি না, এনার্জি প্রিমা আছে, হ্যাঁ, এরকম আরো এরকম 2-3টা কোম্পানি জিএমজি মেজর ফ্যাক্টর। আচ্ছা, আমরা একটু বলতে চাচ্ছি, আরেক জায়গায় যেতে চাচ্ছি আরেকটা প্রশ্নে, সেটা হলো মজিম ভাই, আমাদের মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু 2% অফ আওয়ার জিডিপি। এইটা কিন্তু অন্যান্য দেশে যদি আমি ভারতের দিকেও তাকাই, তাহলে এই টোটাল মিউচুয়াল ফান্ড যেটা আছে প্রায় 30-40%। ইয়েস। সো এই একটা সেক্টর যেটা প্রফেশনালি ম্যানেজড একটা ফান্ড, এবং এই ফান্ডটা কিন্তু আমাদের কোনো অবস্থাতেই কিন্তু এগোতে পারছে না, বিকজ এই ফান্ডটা, মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু হিসাবে কিন্তু ক্যাপিটাল মার্কেটের একটা বুস্টার, এবং যারা বোঝেন না তাদের জন্য ইনভেস্টমেন্টের একটা ক্ষেত্র। সো এইটা কেন আমরা আগাতে পারছি না? দেখেন, মিউচুয়াল ফান্ডগুলির বর্তমান এই দুরবস্থার মূল কারণ হলো তাদের আসা শুরু হয়েছে 2007 সাল থেকে। ওই যখন আসা শুরু হয় তখন থেকে কিন্তু স্টক মার্কেটটার মানে মার্কেট যে আপওয়ার্ড টেন্ডেন্সিটা 2010-এর শেষ পর্যন্ত অথবা 2011-র প্রথম 2-1 মাস পর্যন্ত যে অবস্থানটা ছিল, ওই সময় অনেকে ইনভেস্ট করে ফেলছে, তাদের ইনভেস্টমেন্টটা একটু সাওয়ার হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, ইন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি বা মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করেন, ওনাদের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এবং ওনাদের ডিসক্লোজারগুলি অ্যাপ্রোপ্রিয়েট না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আরও মনিটরিংয়ের যে প্রয়োজন আছে, সেই বিষয়গুলি কিন্তু ওনাদের প্রপার। একটা জিনিস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ খুব ভালো কাজ করেছে, যেগুলো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডকে রিডিম করার জন্য, এইটা কিন্তু এটা হচ্ছে একটা কালচার শুরু হয়ে গেছিল যে এক্সটেনশন, মানে এখান থেকে যে এসইসি সিদ্ধান্ত নিয়ে বেরোতে পেরেছে, সেজন্য কিন্তু একটা এসইসি কে সাধুবাদ জানানো। অবশ্যই মানে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বেশ কিছু পদক্ষেপ অত্যন্ত পজিটিভ ছিল, যার ফল কিন্তু আসা শুরু হয়ে গেছে। ভাই, একটা ফোন নিয়ে একটা ফোন আছে। জি দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি শাকিল মিরপুর থেকে বলছিলাম। যে আমার অতিথির কাছে প্রশ্ন এবং আপনার কাছে একটি প্রশ্ন রাখতে যাচ্ছিলাম, যে বিএসসিসি আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেটা বিনিয়োগকারীদের স্বার্থ কতটা রক্ষা করতে পারছে? যেহেতু তিতাস গ্যাস, আইপিডিসির মতো কোম্পানি তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে, তাই ভাবে বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দিচ্ছে, এবং এদিকে কিছু আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা আপনাকে একটু এখান থেকে এইটুক বলতে পারি যে
দেখেন এসইসি কিন্তু সার্বিকভাবে পুরা বাজারের একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু ফ্যাসিলিটেটও করে যাতে বাজারটা ভালো থাকে এবং বাজারটার হেলথ ভালো থাকে এবং সেই জন্য ওনারা নানানভাবে কিন্তু পদক্ষেপ এবং নেন এবং বিভিন্নভাবে ওনারা কিন্তু বাজারে ওনাদের কার্যকলাপ করে থাকেন এবং 2015 সালে যদি আপনি দেখে থাকেন এসইসি কিন্তু অনেকগুলো কাজ করেছে যে কাজগুলো কিন্তু আমাদের সাধুবাদ জানানোর মতো কাজ করেছে এবং আমি একটা কথা বলি যে দেখেন রেগুলেটরস কিন্তু অনেক রেগুলেটরস আছে এখানে ইড্রা আছে ইন্স্যুরেন্সের রেগুলেটর আবার বিইআরসি আছে এনার্জি কমিশনের রেগুলেটর তো বাংলাদেশ ব্যাংক আছে মানি মার্কেটের রেগুলেটর তো এই সকল বিষয় আমরা অনেকবার আলোচনা করেছি যে সমন্বয়হীনতা একটু দেখতে পাচ্ছি আমরা প্রোগ্রামের শুরুতেও আলোচনা করেছি এই সকল বিষয় যদি সমন্বয়হীনতা না থাকে তাহলে আমার মনে হয় পুঁজিবাজারে একটা ভালো সিদ্ধান্ত অন্তত পক্ষে যেগুলো লিস্টেড কোম্পানি আছে সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি কোনো রেগুলেটর নেয় সেটা এসইসির সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া বেটার। মজেম ভাই আপনার এটার ব্যাপারে আমি যেটা বলতে চাইছি দর্শকের উদ্দেশ্যে যে দেখেন ওই তিতাস গ্যাস প্রসঙ্গে যেটা বললেন এটা কিন্তু সবাই কনসার্ন এবং এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন বা আদার সেক্টর যেটা এই রিলেটেড আছেন মার্চেন্ট ব্যাংকার সবাই আলোচনা করছেন এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান হয়ে তারা যেভাবে যে কাজগুলি করেছেন এটা সঠিক ছিল না এটার বিষয়ে স্টেপ নিতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু পারেন হ্যাঁ তাদের সেই এখতিয়ার আছে এমনকি দেখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন টেক্সট বিভিন্ন মেসেজ মানে ইনফরমেশন নিয়ে মার্কেটে বিভিন্ন রকম এটা নিয়ে ম্যানিপুলেশন হচ্ছিল আজকে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন গভর্নমেন্ট ওন কোম্পানি তারা প্রিমিয়াম সহ মনে করেন পাবলিক থেকে 500 বা 600 টাকা করে নিয়েছিল আর সেই শেয়ারের দাম এখন অর্ধেকে নেমে আসছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট এটা তো ডেফিনেট একটা তাদের সেই অ্যাসেট তো থাকবে ডেফিনেটলি গভর্নমেন্ট তো বাইব্যাক করারও তো একটা ইনসিস্ট করতে পারে অন্যান্য দেশে হয়েছে চায়নাও হয়েছে সেটা আমরা দেখেছি আমরা একটু ফোরকান ভাইয়ের কাছে ফিরে আসতে চাই ফোরকান ভাই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যে আলোচনাটা উনি বললেন এবং মিউচুয়াল ফান্ডটা একটা রোল প্লে করতে পারে দেশের একটা পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন্য এবং এখানে যে ইনভেস্টররা বুঝতে পারেন না হয়তো ওনারা অ্যাকাউন্টস রিড করতে পারেন না প্রপারলি উনাদের জন্য একটা ক্ষেত্র হলো মিউচুয়াল ফান্ড কিন্তু এই মিউচুয়াল ফান্ড আমাদের এখানে নাম্বার 2% কেন আরও ব্যাপ্তি কেন বাড়ছে না এবং তার সাথে একটা জিজ্ঞাসা যে এই যে এএমসি গুলো আছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে এরা কেন ডিউ রোল প্লে করতে পারছে না মানে হোয়াট ইজ দেয়ার প্রবলেম যে তাদের অ্যানালিস্ট আছে তাদের একটা প্রফেশনাল টিম আছে তারপরেও কেন তারা একটা রোল প্লে করতে পারছে না এটা কি রিসার্চের কোনো দুর্ব্যবস্থা আছে যে রিসার্চ প্রপার নাই আমাদের ওকে আমি এই মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছি এবং খুব স্পেসিফিকলি আমি বলার চেষ্টা করেছি যে যেটা মজ্জেম ভাই খুব ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যে 2007-এ তারা এন্ট্রি দিয়েছিল মার্কেটে সো ওই সময়টাতে আমি কথাটাকে ঠিক সবসময় এরকম বলি যে ওই সময়টাতে যারা মিউচুয়াল ফান্ডগুলোর সিইও ছিলেন বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সিইও ছিলেন যাদের উপরে আমার যাদের কাছে আমি আমার টাকাকে রেখেছি রিটার্ন পাওয়ার জন্য তারা আমার টাকাটাকে মার্কেটে হারিয়ে দিয়েছেন এবং ওই যে আমার টাকাটা যে লস হয়ে গিয়েছে সে দায়িত্ব সে নিবে না কেন এটা একটা ইস্যু দ্বিতীয় ইস্যু হলো যে তারা যখন বুঝলো 2010 মার্কেটে যে যারা অ্যানালাইসিস বোঝে না দুইটা অ্যানালাইসিস তো আমরা এখানে করি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি ফাইন 2007 থেকে 2010 পর্যন্ত ফান্ডামেন্টালি খুব একটা দেখার জায়গা ছিল না মানলাম কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের যে পোর্শনটুকু জায়গাটা ছিল সেই জায়গাটাকে কেন আমরা ভালোভাবে অ্যাড্রেস না করে ওই সময়ে ইনভেস্টমেন্টটা করে আমার টাকাকে লস করার রাইটস তাদেরকে কে দিল যদি তাই হয়ে থাকে তাইলে এখন তো বাজার অনেকটা রেগুলেটেড তাইলে তুমি এখন টাকাটা নিয়ে ভালো করে খেলে আমার টাকাটা ফেরত দাও যেটা তুমি লস করেছিলে এখন দেখেন যে কথাটা আবারও আমি মজ্জেম ভাই রেফারেন্সে বলতে চাই যে উনি যেটা বলেছেন যে ওনাদের স্বচ্ছতা নিয়ে ডেফিনেটলি ওনাদের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন আছে কারণ আপনি দেখবেন অলরেডি একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা অনেক কথা শুনেছি এটা একটা এসইসি সেটা বেরও করেছে এটা একটা বেরও করেছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডগুলোর যারা সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছে তাদের যোগ্যতা নিয়ে আমি ডাইরেক্ট হয়তো কোশ্চেন করা ভুল হবে কারণ আমি জানি না কোথায়কার কেস বাট এখন যেটা হয়েছে সেটা হলো যে আমি মনে করি যে এখন একটা প্রফেশনাল গ্রুপ আস্তে আস্তে ডেভেলপ করে এবং বয়স হয়েছে আমরা এখন আর ইম্যাচিউর বলার
আমরা লার্নিং পর্যায়ে থাকবো, আমরা শিখবো, এই সময় কিন্তু আমাদের এখন আর নাই। মানুষ কি 50-40 বছর হয়ে গেছে, আমার বয়স, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইছেন 40 বছর পরে, স্টক মার্কেট কি 40 বছর পরেও শিখবে নাকি? তো এখন ওই সময়টা কিন্তু অলরেডি আমাদের চলে গেছে শেখার। তো যার জন্য এখন যারা প্রফেশনাল গ্রুপ আছে এবং স্পেশালি ওইসব সিইওগুলো আছে যাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ের আওতায় এনে তাদেরকে মারাত্মক মানে কঠিন জবাবদিহিতার মাধ্যমে আনতে হবে যে তোমরা যখন ইনভেস্টমেন্টটা করছো অন হোয়াট বেসিস তোমরা এটা করছো, কেন তোমরা লস করেছো, এই জবাবদিহিতাটা যতক্ষণ পর্যন্ত আমরা এনশিওর পুরোপুরিভাবে না করতে পারবো মিউচুয়াল ফান্ডগুলোর এই সমস্যাটা থাকবে। দ্বিতীয় জায়গা হলো যে মিউচুয়াল ফান্ডগুলোর ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা স্টক মার্কেটকে এক্সপোজ করার জন্য যদিও ফান্ডগুলো আসে, কিন্তু তারা কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারে। বাট সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে ব্যক্তি ওন বা ওদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতেও ওরা অনেক সময় ইনভেস্টমেন্ট করে। সো এই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে। এর একটা এক্সাম্পল পাওয়ার সাথে সাথে ওই ফান্ড ডিজলভ করে দিয়ে টাকাটা পাবলিকের কাছে ভাগ করে দেওয়া উচিত, যদি একটা এক্সাম্পল আসে। এই জায়গাটা কিন্তু সিরিয়াসলি আমি মনে করি রেগুলেটর দেখছেন, আরও দেখবেন। এটা একটা ইস্যু। 3 নম্বর ইস্যু হলো যে মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করছেন তাদের যেই ম্যানেজ করার যেই কি বলে এটাকে মেকানিজম, সেই মেকানিজমের একটা ড্রাফট এসএসসিতে তাদেরকে জমা দিতে হবে যে হাউ মানে একটা মিউচুয়াল ফান্ডকে পারমিশন যখন আমি দিচ্ছি তখন তো একটা রেগুলেশন আছে, কোন রোডম্যাপ অথবা প্ল্যান কিন্তু তারা এসএসসিকে সাবমিট করা উচিত বলে আমি বিশ্বাস করি, সো দ্যাট এসএসসি তাদেরকে তাদের কমিটমেন্টটাকে ধরে রাখার জন্য যাতে করে এটাকে রেগুলেট করতে পারে। এই ছাড়া যদি আমরা এই মিউচুয়াল ফান্ডে, কারণ দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস ভেরি টাফ, মার্কেট সিনারিও অ্যানালাইসিস ইজ ভেরি টাফ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভেরি টাফ। সাধারণ বিনিয়োগকারী যদি আমরা বুঝি ওই রকম পুরো নলেজ বেস নিয়ে স্টক মার্কেটে আসতে পারা লোকের সংখ্যা খুব বেশি নয়। এবং যারা আসছেন তারা আসবেন এই মিউচুয়াল ফান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এরা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার। আমরা যদি ব্যাঙ্কগুলোকে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বলি, হুইচ ইজ নট, ব্যাঙ্কগুলো আপনার আমার বা XYZ এর মতো কিন্তু ইনভেস্টার, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার যদি আমরা বলে থাকি সেটা হলো মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু যখন ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায়, যখন বাজার ওভারহিটেড হয়ে যায় তখন বাজারকে তারা কন্ট্রোল করে, আর বাজার যখন স্লথ হয়ে যায় তখন তারা বাজারকে বুস্ট আপ করে, সাপোর্ট দেয়। সো এই রোলে কিন্তু আমরা আমাদের মিউচুয়াল ফান্ডগুলোকে দেখি না, বরং তারাই এত বেশি স্লথ হয়ে গেছে যে এখন ওই যে কি বলে না, কাতুকুতু দিয়ে কারে যেন 7 দিন পরে খবর হয়, ওই রকম অবস্থাও কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর হচ্ছে না। সো ওই জায়গার দৃষ্টিকোণ থেকে মিউচুয়াল ফান্ডগুলো তাদের বিবেকের তাড়নায়, মানুষের কাছে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের তাড়নায় তারা চেষ্টা করবেন তাদের এক্সপার্টিস দিয়ে যাতে করে মানুষের টাকাটাকে ফেরত দেওয়া যায়, যে টাকাগুলো ওনারা লস করেছেন। এটা ওনাদের বিবেককে রেসপন্স করা উচিত, এবং রেগুলেটর ডেফিনেটলি এই জায়গায় আরও শক্ত ভূমিকায় যদি না আসেন তাহলে পাবলিকের টাকা নিয়ে আরও বেশি আবার আপনার টাকা নিয়ে কিন্তু ঝামেলা করবে। আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখি, দেখেন সময় একেবারেই শেষ, একদম ছোট্ট করে সরি, মিউচুয়াল ফান্ডগুলো ভালো করার জন্য কিন্তু বাজারের স্ক্রিপ্টেরও প্রয়োজন আছে, বাজার অবস্থারও প্রয়োজন আছে। গত কিছুদিন ধরে বাজারের অবস্থাও আমরা খুব ভালো দেখতে পাইনি বিকজ অফ দি বাংলাদেশ ব্যাংকের যে 6 মাসের এক্সপোজার লিমিট এবং আপনার এই যে ডেফিনেশন, এই দুইটা ইস্যুর কারণে বাজারও কিন্তু খুব ভালো বিহেভ করে নাই। তো সেই জায়গাগুলো যেহেতু আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে, এবং 16 সাল যেহেতু আমরা খুব ভালো দেখতে পাচ্ছি, এবং এসএসসি চেয়ারম্যান নিজেই বলেছেন দিট ইজ দি ইয়ার অফ টেক অফ। সো আমরা আশা করবো যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করে মানুষের টাকা ফেরত দিতে পারবে। 16 সাল আমরা খুব ভালো দেখতে চাচ্ছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। আজকের সময় একেবারেই শেষ। ফোরকান ভাই আপনাকে ধন্যবাদ, মজিম ভাই আপনিও ব্যস্ত সময় করে এসছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।